একটা পাতলা কম্বল জড়িয়ে তীব্রের বুকে শুয়ে আছে তূর্ণা। মুখে প্রশান্তির হাসি ওর। তূর্ণা তীব্রকে জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করি, বলো, তুমি আদ্রের ক্ষতি কেন করতে চাও? ও তোমার সাথে কি করেছে? তূর্ণার প্রশ্নটা শোনার পর আদ্রের চোখগুলো লাল বর্ণ ধারণ করে। তীব্র কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে তূর্ণাকে বলে, আমার জীবন কেড়ে নিয়েছে ও। তূর্ণা অবাক হয়ে বলে, মানে? তীব্র কিছু না বলে পাশ থেকে নিজের শার্ট নিয়ে বেরিয়ে যায়। আয়ানের সামনে কাচমুচু হয়ে বসে আছে জান্নাতের বাবা মা। আর আয়ান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রুমে আপাতত কেউ নেই, কারণ জান্নাতের বাবা মা আয়ানের সাথে একান্তভাবে কথা বলতে চেয়েছেন। আয়ান জান্নাতের বাবা মার উদ্দেশ্যে বলে, আঙ্কেল আন্টি, আপনারা কি কিছু বলতে চান? জান্নাতের বাবা বলে, বাবা, আমার মেয়ে যা করেছে তার জন্য অন্তত দুঃখিত। আমরা কোনোদিনও ভাবিনি যে জান্নাত এমন কিছু করতে পারে। জান্নাতের মা আকুতির স্বরে বলে, হ্যাঁ বাবা, প্লিজ জান্নাতকে মাফ করে দাও। ও বুঝতে পারেনি, ওকে আমরা বোঝাবো। আয়ান বিরক্ত নিয়ে বলে, বুঝলাম, কিন্তু আপনারা এত টেন্স কেন? আর এতবার মাপ চাওয়ার কিছু নেই। আর কিছু বলার না থাকলে আপনারা আসতে পারেন। আয়ানের কথা শুনে জান্নাতের বাবা আমতা আমতা করে বলে, বাবা, আমাদের আর একটা কথা ছিল বলার। জি বলুন। যদি তুমি রাজি থাকো তাহলে আমরা তোমার সাথে জান্নাতের বিয়ে দিতে চাই, কারণ আমরা জানি জান্নাত তোমার কাছেই প্রকৃত সুখী হবে। আয়ান ওনাদের কথা শুনে বেশ অবাক হয়। আয়ান চোখ বন্ধ করে কিছু একটা ভেবে জান্নাতের বাবা মার উদ্দেশ্যে বলে, সরি আঙ্কেল আন্টি, বাট আমি জান্নাতকে বিয়ে করতে পারবো না, কারণ জান্নাতের ওপর আর বিশ্বাস নেই। কে জানে শেষে দেখা যাবে বিয়ের দিনই আমাকে মেরে ফেলে। আয়ানের কথা শুনে জান্নাতের বাবা মা মাথা নিচু করে ফেলে। আয়ান আবার বলে, মাথা নিচু করবেন না আঙ্কেল আন্টি, এটা আপনাদের মানায় না, কারণ এখানে তো আর আপনাদের দোষ নেই, দোষ আপনার মেয়ের। আর তাছাড়া আপনার মেয়ে বিগড়ে গেছে, এতে তো আর আপনাদের দোষ নেই, কারণ কোনো বাবা মাই চায় না তার সন্তান খারাপ শিক্ষা গ্রহণ করুক। অ্যান্ড আপনারাও হয়তো এটা চাননি। আয়ানের কথা শুনে জান্নাতের বাবা মার চোখে পানি এসে পড়ে। জান্নাতের মা যাওয়ার আগে আয়ানের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার চিন্তাধারা অনেক ভালো বাবা, দোয়া করি অনেক বড় হও জীবনে। আর আরেকবার আমার মেয়েটার কথা একটু ভেবে দেখো। আসি। জান্নাতের বাবা মা চলে যায়। আয়ান তাদের যাওয়ার দিকে তাকিয়ে একটা চাপা শ্বাস ফেলে। আজকে ও যে কাজটা করেছে সেটা সঠিক কিনা ভুল তা জানা নেই ওর। জান্নাতের বাবা মা যেতেই আয়ানের মা আয়ানের কাছে এসে বলে, কি বলল তারা? আয়ান বেডে হেলান দিয়ে চোখ বুজে বলে, মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আয়ানের মা উৎসাহ নিয়ে বলে, তুই কি বললি? না করে দিয়েছি। না করলে কেন? মেয়েটা দেখতে শুনতে তো খারাপ না, আর যথেষ্ট বড় ঘরের মেয়ে, আমার পছন্দ হয়নি তাই। আয়ানের আম্মুর কেন যেন আয়ানের কথাটা বিশ্বাস হলো না। তারপরেও তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, তোর পছন্দ না হলে কি করার, রেস্ট নে তাহলে। আয়ান ছোট করে জবাব দেয়, ডাইনিং রুমে বসেছিল আদ্রের বাবা মা আর তূর্ণার মা। তারা আদ্র আর তূর্ণার বিয়ের কথা বলছিল। তখনই মায়েরা আর আদ্র বাসায় প্রবেশ করে। আদ্রকে দেখে আদ্রের আম্মু মুচকি হেসে বলে, আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম, কিছু কথা বলার আছে তোকে। আদ্র নিজের শার্টের হাতা গুটিয়ে বলে, আগে আমার কিছু বলার আছে। আচ্ছা বল। আদ্র মায়েরার দিকে তাকায়। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদ্রিতার পাশে। মায়েরার চোখ মুখ ফুলে বেহাল দশা। আদ্র বলে, আমি বিয়ে করেছি। কথাটা শোনা মাত্রই পুরো বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করে। সবাই অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্রের বাবা বলে, কাকে বিয়ে করেছিস তুই? আদ্র মায়েরার কাছে গিয়ে মায়েরার হাত ধরে সবার সামনে এনে বলে, মায়েরাকে। এই কথাটা শোনার পর আরেক দফা শক খায় সবাই। সিঁড়ি দিয়ে আয়ান ফোনে কথা বলতে বলতে নামছিল। এই কথাটা শুনে ওর হাত থেকে ফোন পড়ে যায়। বলতে গেলে সবার অবস্থা বেশ খারাপ এই কথাটা শুনে। আদ্রর আম্মু বলে, বুঝলাম তুই মায়েরাকে বিয়ে করেছিস, কিন্তু এভাবে আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে কেন করলি? আমরা কি না করতাম নাকি? আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার ইচ্ছে, এখন তোমরা আমাদের একসেপ্ট করবে, নয়তো আমি মায়েরাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আদ্রের কথা শুনে আদ্রর বাবা বলে, বাড়ি ছাড়ার কোনো দরকার নেই, আমরা তোমাদের মেনে নিয়েছি। কি বলো আদ্রের মা? আদ্রর আম্মু মাথা নেড়ে হ্যাঁ বলে। আদ্রর আম্মু অনেক আগে থেকেই চাইতেন মায়েরাকে আদ্রের বউ হিসেবে। এতদিন বলেনি ফ্যামিলির সম্পর্ক নষ্ট হবে বলে। আদ্রের আম্মু মায়েরার কাছে গিয়ে মায়েরার গাল ধরে উঁচু করে কপালে একটা চুমু দেয়। তিনি বলেন, আমি অনেক খুশি তুই আমার আদ্রের বউ হলি তাই। আয়ান মায়েরার কাছে গিয়ে বলে, মায়েরা,
মায়রা ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মায়রা বলে, ভাইয়া সরি। আয়ান মায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে হালকা হেসে বলে, কাঁদছিস কেন? আমি রাগ করিনি তো, বাসার সবাই কথা বলছে। তার ফাঁকে মায়রা নিজের রুমে চলে যায়। রাতের বেলা তূর্ণা নিজের রুমে জিনিসপত্র ভাঙচুর করছে। রাগে গা কাঁপছে ওর। যখন থেকে তূর্ণা শুনতে পেরেছে যে আদ্রের সাথে মায়রার বিয়ে হয়ে গেছে, তখন থেকেই ওর অবস্থা খারাপ। তূর্ণা এখন ভেবে পাচ্ছে না তীব্রকে কি জবাব দেবে। তখনই তূর্ণার ফোনে তীব্রের কল আসে। তূর্ণা ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তীব্র, আদ্রের বিয়ে হয়ে গেছে তাই না? তূর্ণা অবাক হয়ে তীব্রকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? কামন তূর্ণা, আমার জানার অনেক মাধ্যম আছে। তীব্র, আই এম সরি। এখন কি করব? সরি বলার কিছু নেই। ইভেন আমাদের কাজটা আরও সহজ হয়ে গেছে মায়ের আর আদ্রের বিয়ের কারণে। তূর্ণা তীব্রের কথার মানে বুঝতে পারে না। ও ভুরু কুচকে বলে, মানে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে তীব্র ফোন কেটে বাঁকা হাসে। এবার বুঝবি তীব্র, কাছের কেউ দূরে সরে গেলে কেমন ফিল হয়। কয়েক মাস পর রুমের এক কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে মায়রা। মায়রার প্রচুর ভয় হচ্ছে যে প্রতিদিনকার মতো আজকেও যদি মায়রাকে আদ্র মারে। এই কয়েক মাসে অনেক কিছু বদলে গেছে। মায়রা আর আদ্রের লাইফ পুরো নরকে পরিণত হয়েছে, স্পেশালি মায়রার লাইফ। মায়রার শরীরে আদ্রের মারা দাগগুলো কালচিটে হয়ে রক্ত জমে আছে। আদ্র প্রত্যেক রাতে ড্রিঙ্ক করে এসে মায়রাকে অমানুষের মতো মারধর করে, যার কারণ জানা নেই মায়রার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মায়রা দরজা খোলার শব্দ পায়। মায়রা আস্তে করে মাথা উঠিয়ে দেখে আদ্র দাঁড়িয়ে, ওর হাতে ড্রিঙ্কের বোতল আর আরেক হাতে একটা লাঠি, যেটা দিয়ে প্রত্যেক দিন আদ্র মায়রাকে মারে। মায়রা ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণের মাঝে মায়রার আর্তনাদ, আশেপাশের পরিবেশ থমথমে হয়ে যায়। একটা অন্ধকারচ্ছন্ন বদ্ধ ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে আদ্র। এভাবে প্রায় বেশ কয়েক মাস ধরেই অজ্ঞান হয়ে আছে ও। কিছু সময় পার হয়ে যাবার পর ওই লোকটি প্রবেশ করে, যে কিনা আদ্রের মতো চেহারা প্লাস্টিক সার্জারি করে এবং আদ্রের মতো কণ্ঠস্বর আয়ত্তা করে এতদিন মায়ের ওপর পশুর মতো নির্যাতন করে আসছিল। লোকটি আর কেউ নয়, সে হচ্ছে তীব্র। প্রতিশোধ নেওয়ার জন্য উন্মাদ পাগল হয়ে উঠেছে যে নিজের চেহারা পাল্টাতেও একবারও ভাবেনি তীব্র। তীব্র আদ্রের সামনে গিয়ে পাশে থাকা বালতি থেকে সব পানি আদ্রের ওপর ঢেলে দেয়। ধরফড়িয়ে উঠে বসে আদ্র। আদ্রের জ্ঞান ফেরার পর ও মাথা ধরে কিছুক্ষণ বসে থাকে। প্রচণ্ড যন্ত্রণা করছে ওর মাথায়। আদ্র আস্তে করে মাথা উঁচু করে আশেপাশের পরিবেশ ব্যাখ্যা করার চেষ্টা করে। আদ্র অতীত মনে করে। মায়রাকে বাসায় দিয়ে আদ্র জরুরি একটা কাজে বাহিরে চলে যায়। মাঝ রাস্তায় আসার পর হঠাৎ আদ্র গাড়ি বন্ধ হয়ে যায়। আদ্র বিরক্ত হয়ে গাড়ি থেকে নামবে, তখনই কেউ ওকে শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করে। তারপর থেকে ও এখানে অজ্ঞান অবস্থায় বর্তমান। আদ্র সামনে তাকিয়ে কিছুটা ঘাবড়ে যায় নিজের মতো চেহারা অন্য কাউকে দেখে। তীব্র বেশ এনজয় করছে আদ্রের এমন অবস্থা। আদ্র চিন্তিত স্বরে বলে, কে আপনি? নিশ্চুপ। কথা কানে যায় না নাকি? কে আপনি? আর আমি এখানে কি করছি? তীব্রকে চিনিস? তীব্রের নাম আর তীব্রের মতো কণ্ঠস্বর শুনে বেশ ঘাবড়ে যায় আদ্র। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম গাল বেয়ে চুইয়ে পড়ছে আদ্রের। তীব্র তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কি হলো, ভয় পাচ্ছিস কেন? আদ্র কাঁপা সুরে বলে, তুই বেঁচে আছিস আর তোর চেহারা আমার মতো কেন? অবভিয়াসলি বেঁচে আছি। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে কিভাবে মরবো আমি? আদ্রের ঠিক এই ভয়টাই ছিল যে তীব্র একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। আদ্রের নিজ কপালের ঘাম হাত দিয়ে মুছে নেয়। ও তীব্রকে বলে, দেখ তীব্র, তুই ভাবছিস তোর বোন নিজ ইচ্ছায় সুসাইড করেছে। তীব্র রেগে যায় ও অনেক জোরে আদ্রের গালে একটা থাপ্পড় দেয়, যার কারণে আদ্রের ঠোঁট ফেটে রক্ত পড়তে থাকে। কিন্তু তবুও শান্ত থাকে আদ্র। ও আবারও শান্ত সুরে বলে, বোঝার চেষ্টা কর তীব্র, এখানে আমার কোনো দোষ নেই। কথাটা শেষ না হতেই তীব্র নিজের প্যান্টের বেল্ট খুলে আদ্রকে আঘাত করতে থাকে। চোখ দিয়ে অশ্রু ঝরছে তীব্রের, সাথে আদ্রেরও। কিন্তু তারা দুইজনেই নিশ্চুপ। বেডের পাশে পড়ে আছে মায়রা।
কাল রাতের মারগুলো বেশ জোরেই ছিল, যার ফলে মারের দাগগুলো থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে ওর। কিন্তু মায়রার ওদিকে কোনো খেয়াল নেই, ও আদ্রের কথা ভাবতে ব্যস্ত। মায়রার এখনও কেন যেন বিশ্বাস হচ্ছে না যে এটাই ওর আদ্র। মায়রা আর আদ্র সেই দিনের পর থেকে একটা আলাদা বাসায় থাকে, কারণ আদ্রের ট্রান্সফার হয়েছে। আদ্রের বাবা চেয়েছিল যে ওকে ওখানেই রাখতে, কিন্তু অদ্ভুতভাবে আদ্র সেদিন রাজি হয়নি। নতুন বাসায় ওঠার আগে মায়রা অনেক রঙিন স্বপ্ন বুনেছিল, কিন্তু মায়রা তো আর জানতো না যে এই নতুন বাসাটাই ওর জীবনের সব রঙিন স্বপ্নগুলোকে কালো অধ্যায়ে পরিণত করবে। আমেরিকা। রুমের জানালা দিয়ে ব্যস্ত নগরী দেখছে আয়ান, হাতে ধোয়া উড়ন্ত কফি। মাঝে মাঝে আবার কফির মগে চুমুক দিচ্ছে আয়ান। ডাক্তারির বাকি কিছু পড়া কমপ্লিট করতে আয়ান আমেরিকা এসেছে। যদি ওর ফ্যামিলিকে ছেড়ে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে ওকে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান মুচকি হাসি দেয়। ঘুম ভাঙলো মহারানীর? মেয়েটা আয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে আগে ডাকেননি কেন? তোমার ঘুমন্ত চেহারা দেখে কেন যেন ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না তাই। মেয়েটি আয়ানকে ছেড়ে দুই হাত দিয়ে চুলগুলোকে খোপা করে নিল। মুগ্ধ দৃষ্টিতে সেই দৃশ্য দেখল আয়ান। মেয়েটি আয়ানকে বলে, মায়া করতে গিয়ে আমার কাজের তো লস করে দিলেন। আয়ান মেয়েটির সামনে গিয়ে গালে টুকুস করে চুমু দিয়ে বলে, মায়া না গো বউ, ভালোবেসে। অনেক ভালোবাসি তোমায়, আমিও অনেক ভালোবাসি, এক সমুদ্র সমান ভালোবাসি। জড়িয়ে ধরে একে অপরকে তারা দুজন। ভালোবাসার রঙে রঙিন হয় আবারও নতুন করে। এই মেয়েটা কে গেস করুন সবাই। আদ্রকে মারার পর ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে তীব্র। তীব্র তার একজন লোককে ডেকে ইশারা করে কিছু বলে। তীব্রের ইশারা পাওয়ার পর লোকটি রুমে থাকা টিভি থেকে কিছু ভিডিও অন করে। ভিডিওটা দেখে চোখের পানি বন্যা হয়ে বয়ে যায় আদ্রের। ভিডিওগুলো ছিল মায়রাকে অত্যাচার করার ভিডিও। আদ্র রেগে তীব্রকে বলে, মায়রাকে কেন এভাবে অত্যাচার করছিস তীব্র? ও কি দোষ করেছে? তীব্র পায়ের ওপর পা তুলে বসে। ওর হাতে থাকা গানটা ঘোরাতে ঘোরাতে বলে, মায়রার দোষ একটাই, ও তোর জীবন। যেমনটা আমার বোন আমার কাছে ছিল। মায়রাকে কষ্ট দিলে তুই এমনিতেই মারা যাবি। তার থেকেও বড় কথা, আমার কষ্টের চেয়ে দ্বিগুণ কষ্ট পাবি। মায়রাকে ছেড়ে দে তীব্র, তুই আমাকে মেরে ফেল, কিন্তু ওকে ছেড়ে দে। তীব্র হিংস্র হেসে বলে, দিব তো, আজকেই দিব, সারা জীবনের জন্য ছেড়ে দিব। আজকে তোর সামনে তোর লাইফ লাইনকে মারবো, আর তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। তীব্র চলে যায়। আদ্র পেছন থেকে অনেকবার তীব্রকে আকুতি মিনতি করছে, কিন্তু তীব্র সেটা শুনেছে বলে মনে হয় না। আদনান মাহমুদ সহ তার লোকদেরকে জেলে ভরে বেধড়ক পেটাচ্ছে রোহিত সহ অন্যান্য অনেকজন পুলিশ। আজ রাজধানীর একটা হোটেল থেকে তাদের ধরা হয়েছে। রোহিত আদনান মাহমুদের চুলের মুঠি ধরে বলে, বল তুই কেন মায়রার ক্ষতি করতে চাস? কেন বারবার ওর ওপর হামলা করিস বল? কখনো বলবো না। আদনান মাহমুদের কথাটা বলার সাথে সাথেই তার হাতে গরম সিক দিয়ে ছ্যাঁক দেয় রোহিত। আর্তনাদ করে ওঠে আদনান মাহমুদ। তিনি বলেন, বলছি প্লিজ আর মারবেন না, বল জলদি। আদনান মাহমুদ বলা শুরু করে, মায়রার দাদা আমাকে এতিমখানা থেকে নিয়ে এসে নিজের ছেলের মতো মানুষ করতে থাকেন, কিন্তু দিন যত যাচ্ছিল ততই আমি লোভী হয়ে উঠছিলাম। তাই মায়রার আম্মু যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে আমি ষড়যন্ত্র শুরু করি। মায়রার 5 বছর যখন, তখন আমি মায়রাকে দূরে সরিয়ে দিই, আর তখনই আয়ানের বাবা মা মায়রাকে পেয়ে নিজ সন্তানের মতো বড় করতে থাকে। মায়রাকে দূরে সরানোর পর একদিন সুযোগ বুঝে মায়রার বাবা মাকে সরিয়ে দিই দুনিয়া থেকে, কিন্তু মায়রার দাদুকে মারতে পারিনি, কারণ সব সম্পত্তির দলিল তার কাছেই ছিল, আর তিনি চাইছিলেন মায়রাকে সব সম্পত্তি দিয়ে দিতে। তাই আমি মায়রাকে মারার প্ল্যান শুরু করি, কিন্তু প্রতিবারই কিভাবে যেন প্ল্যান ফ্লপ হয়ে যেত। তোর প্ল্যান ফ্লপ হতো আদ্রের কারণে। আদনান মাহমুদ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, মানে আদ্র বুঝতে পেরেছিল মায়রার সাথে ঘটা অ্যাক্সিডেন্টগুলো কাকতালীয় না, কেউ ইচ্ছে করে করছে, তাইও আলাদা একটা টিম তৈরি করে মায়রার সেফটির জন্য। রোহিত বাকি পুলিশদের ইশারা করে বেরিয়ে যায়। ওর এখন আদ্রকে খুঁজতে হবে। মাইসা ওর সদ্য জন্ম নেওয়া ছেলেকে নিয়ে মেঘের ভর্তি হওয়া হসপিটালের কাছে দাঁড়িয়ে আছে। হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে মাইসার। মাইসা হসপিটালের রিসেপশন থেকে ইনফরমেশন নিয়ে মেঘের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। মেঘের অবস্থা ভালো না বলা চলে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে, এখন ওষুধ দিয়ে যতটুকু বাঁচিয়ে রাখা যায় ওকে।
অতটুকুই মেঘের হায়াত। মেঘের কেবিনে প্রবেশ করে মাইসা। মাইসা মেঘের কাছে গিয়ে মাথায় হাত বোলায়, চোখ দিয়ে পানি পড়ছে ওর। কারো স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় মেঘ। মাইসাকে দেখে মেঘের চক্ষু চড়ক গাছে। মাইসা কেঁদে দিয়ে বলে, কেন মিথ্যে বললে আমাকে? একটুও কি বলা যেত না তুমি অসুস্থ? কেন এত কষ্ট দাও আমায়? কি করেছি আমি বলো? মেঘ কাপা কণ্ঠে বলে, তুমি কষ্ট পাবে তাই আর বলা হয়নি। আর তোমার কষ্ট হচ্ছে না? মেঘ কিছু বলল না। হঠাৎই মাইসার বাচ্চাটা কেঁদে ওঠে। মেঘ চোখ বড় বড় করে মাইসার দিকে তাকায়। মেঘ বলল, মাইসা ও আমাদের বাচ্চা? তোমার আর আমার ছেলে। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে উঠে বসে, ছেলেকে কোলে নিয়ে হাজারো চুমু দিতে থাকে। মেঘের কোলে যাওয়া মাত্রই বাচ্চাটা কান্না বন্ধ করে দিয়ে হাসতে থাকে। মেঘ বাচ্চাটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘ মাইসার দিকে তাকিয়ে বলে, ও কার মতো হয়েছে? তোমার মতো। সত্যি? আচ্ছা, ওর নাম কি হবে? তুমি ঠিক করো। মেঘ কিছুক্ষণ ভেবে বলে, শ্রাবণ। মেঘ নামটা উচ্চারণ করার পরই হেসে ওঠে ওদের ছেলে। হঠাৎ মেঘের শ্বাস নিতে কষ্ট হতে থাকে। মাইসা অস্থির হয়ে ডাক্তারকে ডাকতে যাবে, তখনই মেঘ মাইসার হাত ধরে বলে, আমার সময় শেষ মাইসা। তুমি আমাদের ছেলেটাকে মানুষের মতো মানুষ করো। ভালোবাসি মাইসা। মেঘ কথাটা বলার পরই আজীবনের জন্য চুপ হয়ে যায়। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় বহু দূরে। মাইসা নিস্তব্ধ হয়ে গেছে। আয়ানের বিয়ে হয়েছে আজ 5 মাস হলো। আয়ান বিয়েটা করতে রাজি ছিল না, কিন্তু ওর ফ্যামিলি বেশ জোর করে ওকে বিয়ে করায়। এতক্ষণ তার সাথে খুনসুটি করছিল আয়ান। আয়ান না চাইতেও নোরাকে ভালোবাসতে বাধ্য। আয়ানের ভাবনার মাঝে ও কখনোই ছিল না যে ও কখনো জান্নাতকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে। কিন্তু নোরা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। নিজের ভালোবাসার জালে আবদ্ধ করেছে আয়ানকে। রোহিত আদ্রকে খুঁজতে খুঁজতে ঠিকই জায়গাতে পৌঁছে যায় যেখানে আদ্রকে আটকে রেখেছিল তীব্র। রোহিত রুমটার দরজা খোলা মাত্রই আদ্র এসে জড়িয়ে ধরে রোহিতকে। আদ্র বলে, একদম ঠিক সময়ে এসেছিস। আমার এই মুহূর্তে তোরই প্রয়োজন ছিল। আদ্র, তুই এখানে কেন? তীব্র আমাকে আটকে রেখেছিল। তীব্র তোর ওই ছোটবেলার ফ্রেন্ড? ও তোকে আটকাবে কেন? তীব্রের বোন তুবা, ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি ওকে পছন্দ করতাম না। এই সামান্য কারণে তুবা সুসাইড করে। আর তীব্রের মতে আমার কারণে তুবা মারা গেছে। আমি ওকে মেরে ফেলেছি, তাই ও প্রতিশোধ নিতে চায়। তীব্র ওর বোনকে ওর জীবন ওর বাবা মার থেকেও বেশি ভালোবাসে। আদ্র এতটুকু বলেই দৌড়ে বেরিয়ে যায়। রোহিত পেছন থেকে আদ্রকে ডেকেছিল, কিন্তু ও না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওখান থেকে। তীব্রর হাতে একটা তলোয়ার ও বেশ যত্ন করে তুলে রেখেছিল। নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিবে এটা দিয়ে। তাই তীব্র তলোয়ারটা নিয়ে মায়রার রুমের দিকে এগিয়ে যায়। রুমে ঢোকা মাত্রই মায়রাকে দেখে বাঁকা হাসি দেয় তীব্র। তীব্রর হাতে তলোয়ার দেখে অনেক অবাক হয় মায়রা। ও অবাক হয়ে বলল, আপনার হাতে ওটা? তোমাকে মারার জন্য। আমার প্রতিশোধ পূরণ করব আজ। মায়রা খেয়াল করে তীব্রের গলার স্বর অন্যরকম। ও কাপা কণ্ঠে বলে, কে আপনি? আপনি আদ্র না অন্য কেউ? আপনার চেহারা আদ্রের মতো কেন? তীব্র সব কিছু খুলে বলে মায়রাকে। সব কিছু শোনার পর মায়রা অবাক হয়ে তাকিয়ে আছে তীব্রের দিকে। মায়রা পালাতে যাবে তার আগে তীব্র ওকে ধরে ওর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। 5 বার ছুরি আঘাত করার পর আদ্র এসে তীব্রের হাতে গুলি করে দেয়। মাটিতে লুটিয়ে পড়ে মায়রা। পেছন থেকে রোহিত এসে তীব্রকে ধরে নিয়ে যায়। আদ্র চট জলদি করে মায়রার কাছে গিয়ে মায়রার মাথা নিজের কোলে নেয়। আদ্র কান্না করে বলে, মায়রা তোমার কিছু হবে না, দেখো হসপিটালে নিয়ে গেলেই তুমি ঠিক হয়ে যাবে। মায়রা অনেক কষ্ট করে কাপা কণ্ঠে বলে, পৃথিবীতে থাকার সময় শেষ আমার আদ্র। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। আপনার বাচ্চার মা হতে পারবো না। আপনাকে অতিরিক্ত চাওয়া হতে পারবো না। ভালোবাসি আদ্র, খুব ভালোবাসি। কখনো ভুলবেন না তো আমায়? মায়রা, পাগলের মতো কথা বলিস না তো। তোর কিছু হবে না, তুই ঠিক হয়ে যাবি দেখিস। মায়রা জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। আস্তে করে আদ্রের বুকে ঢলে পড়ে। 7 বছর পর মায়রার কবরের সামনে দাঁড়িয়ে আছে আদ্র। হাতে পায়ে ওর শিকল পরানো। আদ্র আজ একজন মানসিক রোগী। মায়রা মারা যাওয়ার পরপরই পুরোপুরি পাগল হয়ে গেছে আদ্র। তীব্রতার কর্মকাণ্ডের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছে। মাইসা নিজের বাচ্চাকে আজ মানুষ করতে ব্যস্ত। আয়ানেরও একটা মেয়ে হয়েছে। ওরা সবাই ভালো আছে।
ভালো নেই শুধু আদ্র। আজকের দিনে মায়েরা মারা যায়, তাই এই দিনে মায়েরার কবরের কাছে আদ্রকে না আনলে ও আরও বেশি পাগলামি করে। আদ্র শিকল পরিহিত অবস্থায় মায়েরার কবরের কাছে গিয়ে বসে। আদ্র ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। ও বলে, কেন আমাকে ছেড়ে গেলি মায়েরা? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? এত স্বার্থপর কেন তুই? তোকে এত ভালোবাসা দেওয়ার পরও চলে গেলি। আদ্র একটু থামে, তারপর আবার বলে, ভালোবাসি মায়াপরি, অনেক বেশি ভালোবাসি। একবার ফিরে আয়। কেন বুঝিস না মায়াপরি? অতিরিক্ত চাই তোকে। একবার ফিরে আয় মায়াপরি। কাঁদতে থাকে আদ্র। ওর সাথে আসা ডাক্তাররাও কাঁদে। সব ভালোবাসা পূর্ণতা পায় না, সব অতিরিক্ত চাওয়া কখনো পূর্ণ হয় না। কিছু ভালোবাসা অপূর্ণ থাকে, আজীবনের মতো অপূর্ণ। তেমনি অপূর্ণ থাকবে আদ্র মায়রার প্রেম কাহিনী।